ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সাথে যুদ্ধবিরতি অনুমোদন করেছে ইসরায়েলি সরকার। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গাজা যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয় ইসরায়েল হামাস। গাজায় 2 বছরের যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগের প্রথম ধাপে ইসরায়েল হামাস সম্মত হওয়ার 24 ঘন্টা পর শুক্রবার ইসরায়েলি মন্ত্রিসভা এই চুক্তিতে অনুমোদন করে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এক্সে এক পোস্টে জানান, সরকার সকল জিম্মি, জীবিত এবং মৃতদের মুক্তির কাঠামো অনুমোদন করেছে। এর আগে বৃহস্পতিবার গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয় ইসরায়েল ও হামাস। বিষয়টি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর ইসরায়েলের মন্ত্রিসভা চুক্তিটি অনুমোদন করতে বৈঠকে বসে। পরে চুক্তিটি অনুমোদনের কথা জানায় নেতানিয়াহুর কার্যালয়। ইসরায়েলি সরকারের এমন মুখপাত্র বলেন, চুক্তিতে সরকার অনুমোদনের 24 ঘন্টার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে। এদিকে হামাসের নির্বাসিত গাজা প্রধান খলিল আল হাইয়া বলেছেন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য মধ্যস্থকারীদের কাছ থেকে যুদ্ধ শেষ হওয়ার গ্যারান্টি পেয়েছেন। সেই 24 ঘন্টার সময়কালে পরে গাজায় বন্দী থাকা জিম্মিদের 72 ঘন্টার মধ্যে মুক্তি দেওয়া হবে। চুক্তির অধীনে যুদ্ধ বন্ধ হবে, ইসরায়েল গাজা থেকে আংশিকভাবে সরে যাবে এবং ইসরায়েলের হাতে বন্দী শত শত ফিলিস্তিনি বিনিময়ে বাকি সমস্ত জিম্মিকে মুক্তি দিবে হামাস। মিশরের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে প্রথম দফা শান্তি চুক্তি হয়েছে, আর এই চুক্তির ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে 3 দফায় গাজা থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছে। প্রশ্ন হচ্ছে, যুদ্ধ বিধ্বস্ত গাজা পুনর্গঠনে কত সময় লাগবে, কেমন হবে এর ভবিষ্যৎ? বিস্তারিত শারমিন স্বপ্নার রিপোর্টে। হামাস ও ইসরায়েলের মধ্যে প্রথম দফা শান্তি চুক্তি হওয়ায় আনন্দ ও স্বস্তি ছুঁয়ে গেছে গাজার বাসিন্দাদের মধ্যে। স্বস্তির নিঃশ্বাস ফেলছে হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের পরিবারগুলো। কিন্তু এরপর গাজার ভবিষ্যৎ কেমন হবে? যুদ্ধে ইসরায়েল গাজার প্রায় সবকিছু ধ্বংস করেছে। গাজার 90% অবকাঠামোই এখন পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। হত্যা করেছে 67,000-এরও বেশি ফিলিস্তিনিকে আর আহত প্রায় 1,69,000। তবে গাজার মানুষরা এখনও আশা ধরে রেখেছেন। যদি এই যুদ্ধবিরতি টেকসই হয়ও, গাজার সামনে অপেক্ষা করছে ভয়াবহ পুনর্গঠনের চ্যালেঞ্জ। জাতিসংঘের হিসাব অনুযায়ী গাজা পুনর্নির্মাণে লাগবে $50 বিলিয়ন বেশি। সময় লাগবে কমপক্ষে 15 বছর, যেন অঞ্চলটি আবার বাসযোগ্য হয়ে ওঠে। তবে এই হিসেব কেবল তখনই প্রযোজ্য যদি ইসরায়েলের অবৈধ অবরোধ পুনর্গঠনে বড় বাধা না হয়, কেননা আগের ক্ষুদ্র যুদ্ধগুলোর পর বারবার তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। গাজার ভবিষ্যতের জন্য পুনর্গঠন অপরিহার্য হলেও এমন আশঙ্কাও রয়েছে, হামাস ক্ষমতা ছেড়ে দিলে এই ভূখণ্ড সংঘাত ও অরাজকতায় ডুবে যাবে, যা ট্রাম্পের পরিকল্পনার একটি শর্ত। এছাড়া গোষ্ঠীগত সংঘাত, বিশেষ করে ফাতা ও হামাসের মধ্যে সংঘাত বড় এক সমস্যা হতে পারে। ফাতা পশ্চিম তীরে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে হামাস ইসরায়েলের সঙ্গে লড়াইয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও গাজার নিয়ন্ত্রণ ধরে রেখেছে। এদিকে যুদ্ধের পর যারা গাজায় রয়ে গেছেন তাদের সামনে অপেক্ষা করছে মানসিক বিপর্যয়ের এক অনন্ত লড়াই। কেউ এখনো সময় পায়নি নিজের ক্ষতি বুঝে উঠতে। পরিবার, বন্ধু, ঘরবাড়ি, ভবিষ্যৎ সবকিছু হারিয়েছে ইসরায়েলের নিরন্তর আক্রমণে। 2022 সালে অর্থাৎ গণহত্যা শুরু হওয়ার আগেই সেভ দ্য চিলড্রেনের এক সমীক্ষায় দেখা যায়, গাজার প্রতি 5 জন শিশুর মধ্যে 4 জনই বিষণ্ণতা, ভয় ও শোক নিয়ে বেঁচে আছে। শারমিন স্বপ্না, 71। ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়ে ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক জাতিসংঘের সংস্থা UNRWA বলছে, গাজায় জরুরি খাদ্য সহায়তা পাঠানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত তারা। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে স্বাক্ষরের পর বৃহস্পতিবার এই মন্তব্য করে সংস্থাটি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে সংস্থাটির প্রধান ফিলিপ লাজারিনি জানান, গাজায় পাঠানোর জন্য সংস্থাটির হাতে খাদ্য, ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রয়েছে। তিনি জানান, তাদের কাছে যে পরিমাণ খাদ্য মজুদ আছে তা দিয়ে পুরো গাজার জনগণকে আগামী 3 মাস পর্যন্ত খাদ্য সরবরাহ করা সম্ভব। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই UNRWA এর তীব্র সমালোচনা করে আসছে ইসরায়েল। চলতি বছরের শুরুর দিকে UNRWA এর কার্যক্রম নিজ ভূখণ্ডে নিষিদ্ধ করে ইসরায়েল। আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি ফেরত চাওয়ার ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন এক ভূ রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করেছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই পরিকল্পনার বিরুদ্ধে আফগানিস্তানের প্রায় সব প্রতিবেশী দেশ একসাথে অবস্থান নিয়েছে।
বিশ্লেষকদের মতে বাগরাম ইস্যুটি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এক ধরনের বার্তা, তারা এখনো অঞ্চলে প্রভাব বজায় রাখতে চায়। বিস্তারিত শারমিন স্বপ্নার রিপোর্টে। কাবুল থেকে মাত্র ৪৪ কিলোমিটার উত্তরে অবস্থিত বাগরাম বিমান ঘাঁটি ১৯৫০-এর দশকে সোভিয়েত ইউনিয়ন নির্মাণ করেছিল। পরে এটি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর সন্ত্রাস বিরোধী যুদ্ধে প্রধান ঘাঁটিতে পরিণত হয়। কিন্তু গত সেপ্টেম্বরে যুক্তরাজ্য সফরের সময় ট্রাম্প জানান তিনি বাগরাম ঘাঁটি ফেরত চান। এমনকি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি দেন আফগানিস্তান বাগরাম ঘাঁটি যুক্তরাষ্ট্রকে না দিলে খারাপ কিছু ঘটবে। এদিকে ২০২১ সালে কাবুল দখলের পর থেকে আফগানিস্তান তালেবানের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। আর ট্রাম্পের হুমকির পর তালেবান তৎক্ষণাৎ প্রতিক্রিয়ায় জানায় কোনো অবস্থাতেই আফগান জনগণ বাগরাম ঘাঁটি কোনো বিদেশি শক্তির হাতে তুলে দেবে না। এমনকি রাশিয়া, চীন, ইরান, পাকিস্তান, ভারতও যুক্তরাষ্ট্রের সামরিক প্রত্যাবর্তনকে অস্বস্তিকর হিসেবে দেখছে। অন্যদিকে গত মঙ্গলবার রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত ৭ম মস্কো ফরম্যাট পরামর্শ বৈঠকে রাশিয়া, ভারত, পাকিস্তান, চীন, ইরান, কাজাখস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান ও কিরগিজস্তানের কর্মকর্তারা তালেবানের সঙ্গে একমত হয়ে ঘোষণা দেন যে আফগানিস্তানে বা আশেপাশের অঞ্চলে কোনো বিদেশি সামরিক ঘাঁটি স্থাপনের চেষ্টা গ্রহণযোগ্য নয়। এই ঘোষণা সরাসরি যুক্তরাষ্ট্রের পরিকল্পনাকেই লক্ষ্য করে দেয়া হয়েছে বলে বিশেষজ্ঞদের ধারণা। ২০২১ সালে ক্ষমতা নেওয়ার পর তালেবান আন্তর্জাতিকভাবে পুরোপুরি স্বীকৃতি না পেলেও এখন প্রায় সব প্রতিবেশী দেশের সঙ্গে কার্যকর কূটনৈতিক যোগাযোগ গড়ে তুলেছে। রাশিয়া আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে, পাকিস্তান দূতাবাসের পর্যায়ে উন্নীত করেছে, আর ভারতও প্রথমবারের মতো তালেবান প্রতিনিধিকে নয়াদিল্লিতে আমন্ত্রণ জানিয়েছে। শারমিন স্বপ্না, ৭১। বিশ্বের ৯টি অঞ্চলে শান্তিরক্ষা মিশন থেকে ১/৪ শান্তিরক্ষী বাহিনী কমিয়ে আনতে যাচ্ছে জাতিসংঘ। যুক্তরাষ্ট্রের সহায়তা কমে যাওয়ায় তহবিল ঘাটতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার জাতিসংঘের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, তহবিল কমানোর ফলে ১৩ থেকে ১৪ হাজার সামরিক ও পুলিশ সদস্যকে নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে। এছাড়া মিশনে কর্মরত বিপুল সংখ্যক বেসামরিক কর্মীর ওপর এর প্রভাব পড়বে। আজ ঘোষণা করা হবে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নাম। আর এবছর নোবেল পুরস্কার পাওয়ার জন্য ব্যাপক আগ্রহ দেখাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রকাশ্যে জানান তার নোবেল পাওয়া উচিত। এদিকে ট্রাম্প যদি নোবেল না পান তাহলে তিনি কি করবেন এই নিয়ে আতঙ্কে আছে নরওয়ে। কেননা নরওয়ের নোবেল কমিটি নোবেল বিজয়ী নির্ধারণ ও নাম ঘোষণা করে থাকেন। তবে বৈদেশিক নীতির মুখপাত্র বলেছেন যে কোনো কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে। তিনি আরও বলেন, নোবেল কমিটি স্বাধীন একটি সংস্থা, বিজয়ী নির্ধারণে নরওয়ে সরকারের সাথে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। এবছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন হাঙ্গেরির ঔপন্যাসিক লাসলো ক্রাসনাহরকাই। বৃহস্পতিবার সাহিত্যে নোবেল বিজয়ী ১২২তম লেখক হিসেবে তার নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি। অ্যাপোক্যালিপটিক ভয়ের মাঝেও শিল্পের শক্তিকে পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য গভীর ও দূরদর্শী সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ এই ঔপন্যাসিককে সাহিত্যে নোবেল দেওয়া হয়েছে। পুরস্কারের অর্থমূল্য হিসেবে ১,১০,০০,০০০ সুইডিশ ক্রোনার পাবেন ক্রাসনাহরকাই। আরও একবার ব্যাট বলে ঝনঝানাতিকে মাতাবে বার্সেলোনা। ফিরছে ইউরো বাংলা ক্রিকেট টুর্নামেন্ট। অলিম্পিক মঞ্জু ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ কিংস ক্রিকেট ক্লাব আয়োজন হতে যাচ্ছে এই টুর্নামেন্টের দ্বিতীয় আসর। আগামী ২৮, ২৯, ৩০ নভেম্বর মাঠে গড়াবে এই টুর্নামেন্ট। এবারের আসরে লন্ডন, পর্তুগাল, প্যারিস, তুলুস, ভেনিস এবং বার্সেলোনা ছাড়াও আয়ারল্যান্ডের একটি দল অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে দুপুর ১:০০টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথে থাকুন।